কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শোনা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। সচিবালয়ে অপর এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তী সরকারের এক বছরে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক প্রসঙ্গে সচিবালয়ে আইন উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত কাগজপত্র প্রত্যাহার করে 16,000 মামলা এক বছরে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কিনা। কিছু সংস্কার আমরা করেছি, ধরেন একটু বিনয়ের সাথেই বলি, আমরা সিআরপিসিতে, সিপিসিতে, লিগাল এইড অ্যাক্টে আমরা যে সংস্কারগুলো করেছি, আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে কথা বলে দেখেন যে কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেয়া। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি, আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এইটার একটা দিন দেরি হবে না। আগামী 5 থেকে 6টা দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রুশিয়াল টাইম বলেও জানান তিনি। সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আসার সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদে মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। রাজধানীতে মহিলা দলের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিটি সংগ্রামে, আন্দোলন সংগ্রামে নারীরাও লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 50 লাখ প্রান্তিক পরিবারে নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। ফ্যাসিবাদ কোনোভাবেই যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন তারেক রহমান। একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশের জন্য, এই জাতির জন্য। আমি আজকে নারী সমাজকে বলবো, আগামীর জন্য আপনারা প্রস্তুত হন সম্মুখ যোদ্ধা হিসাবে। যে দেশের জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে নারীর সংখ্যা আমরা রিজার্ভ সিটে 50 জনকে দেব, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই মার্চ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খুব সতর্ক থাকতে হবে, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ না থাকলে, সতর্ক না থাকলে ১-১১ ঘটা অসম্ভব কিছু না। এই সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে খোলা রাখেন, চোখ খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে। এই যে ঘটনাগুলো আলামত ভালো না, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সকলকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে, তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি ১-১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সংবিধান সংশোধন প্রক্রিয়া জটিল করতে কেউ কেউ পিআর পদ্ধতি চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি। সংবিধান সংশোধন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে করার ব্যবস্থা রাখতে হবে বলে জানান তিনি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলছে, উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। তো কমিশন প্রয়োজনে ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিআর চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিআর, আপার হাউসেও পিআর। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক। এখানে যেগুলোর বিষয়ে ঐকমত্য হয়েছে হবে, সেগুলোর পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে, এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, কমিশনের বৈঠক কি এখনো চলছে? আর ব্রিফিংয়ে কি বলেছেন সংশ্লিষ্টরা, আমাদেরকে জানান। আলোচনা শেষ হওয়ার পর হয়তো সামারি টানবেন এই বৈঠকের যে সভাপতি আলী রিয়াজ, তিনি হয়তো সামারি টানবেন, তারপরেই আসলে মূল আলোচনাটি শেষ হয়ে যাবে। 23 দিনের মতো আসলে দ্বিতীয় দফার যে এই সংস্কার বিষয়ে যে আলোচনা জাতীয় ঐক্যমত কমিশনের, সেটি আসলে আজকে শেষ হয়ে গেল বলা যায়। এখনো একটু পরে হয়তো এই যে আজকের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ব্রিফ করবেন, একটি সামারি টানবেন আলী রিয়াজ, তিনি সহসভাপতি এই জাতীয় ঐক্যমত কমিশনের। আপনি দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে সংবিধানের যে মূলনীতির আলোচনা যখন শুরু হয়, তখন কিন্তু আসলে 4টি যে বামপন্থী দল সিপিবি সহ সেই 4টি দল এই আলোচনা বয়কট করে, এবং তারা কিন্তু বয়কট করে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে মূলনীতির বিষয়ে তারা আগে থেকেই এই মূলনীতির কথাগুলো যখন আলোচনা আসছিল, তখন থেকে তারা জানিয়ে আসছিলেন যে 4টি মূলনীতি বিদ্যমান রয়েছে সংবিধানে, সেটির সাথে যদি এই 5টি মূলনীতি যোগ করা হয় তাহলে হয়তো তারা এই সিদ্ধান্তে রাজি আছে। তবে সেটি যেহেতু কমিশনের যে প্রস্তাব এই মূলনীতির বিষয়ে, সেই প্রস্তাবটি ছিল এরকম যে আগের মূলনীতিগুলো থাকবে কি থাকবে না সেটি কমিশনের বিষয় নেই, এই 5টি মূলনীতি যোগ করা হবে, সেটি আসলে প্রস্তাবটা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আসলে ওয়ার্কআউট করেই কিন্তু 4টি দল
বামপন্থী দল তারা ওয়ার্কআউট করে চলে এসেছে এবং তারা বলেছেন যে তারা আসলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে জাতীয় সনদ তৈরি করবে সেই সনদে আসলে এখন স্বাক্ষর করবেন কিনা এই বিষয়েও তারা আসলে সন্দিহান, তারা আসলে সেটি জানাতে পারেন না এবং তারা বলছেন যে এটা রাজনৈতিকভাবে বিষয়গুলো তারা দেখবেন। তো এই ছিল একটি অংশ। তবে আজকের দিনে কিন্তু আজকে 7টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই 7টি বিষয় নিয়ে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল। তার মধ্যে ছিল কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টি নিয়েও আসলে আজকে একটি সিদ্ধান্ত এসেছে। কমিশন যেটি জানিয়েছে যে তারা যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবের নোট অফ ডিসেন্ট দিয়ে অনেক দলের ডিসেন্ট আছেন, সেই দলগুলোর ডিসেন্ট নিয়েই কিন্তু আসলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার যে প্রধান তিনি হবেন সেটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও একটি সিদ্ধান্ত হয়েছে, সেটি হয়েছে 2 কক্ষের যে ভোট, ব্যালটের ভোট, গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে। তো আসলে আরও কি আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেটি আসলে একটু পরে ব্রিফ করবেন, সেখান থেকে আমরা আসলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। সকাল 9:30 থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবরোধ শুরু করেন তারা। রাতেও সড়ক অবরোধ করে নানান স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। এদিকে রাস্তা অবরোধ করায় শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, অবরোধ কি এখনো চলছে? কি বলেছেন আন্দোলনকারীরা, আমাদেরকে জানান। জি, যেমনটি বলছিলেন, এখানে সকাল 9টা থেকে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছেন। তারা শাহবাগের চারপাশের রাস্তা ব্লক করেছেন। তাদের দাবি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এজন্য এখানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দাবি জানাচ্ছেন। তারা এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মধ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখানে যারা আয়োজক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তারা ঘরে ফিরবেন না, এরকম তারা দাবি জানাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে একজন আন্দোলনকারী আছেন, আমরা একটু জানতে চাইবো আপনারা কি দাবিতে এখানে এসেছেন, কতক্ষণ এই আন্দোলন চলবে? আমাদের দাবি হচ্ছে 2টা, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তা স্থায়ী বিধানে যুক্ত করতে হবে। আর আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? এই প্রশ্নটা আমাকে না করে সরকারকে করা উচিত, কারণ যাদের রক্তের উপর দিয়ে সরকার বসলো তাদের রক্তের স্বীকৃতি সরকার কেন দিচ্ছে না, তাদের জীবনের স্বীকৃতি সরকার কেন দিচ্ছে না, এটা সরকারকে জিজ্ঞাসা করা উচিত। এখানে ব্যর্থতা রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সবারই আছে, কিন্তু আমাদের প্রশ্ন সরকারের কাছে, আমাদের দাবি সরকারের কাছে, কারণ আমাদের রক্তের উপর দিয়ে আমরা সরকার বসিয়েছি। জি, যেমনটা শুনছিলেন যে এখানে যারা অবস্থান করছেন তারা আসলে বলছেন যে আজকে পর্যন্ত যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ঘোষণা হয়নি, এ দায়িত্ব তো আসলে সরকারের। তারা এই ব্যর্থতা, তারা এই দায়ী তারা সরকারকেই দিচ্ছেন এবং দাবি জানাচ্ছেন অবিলম্বে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সেটা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। আফজাল হোসেন ছিলেন শাহবাগ এলাকায়, তিনি সরাসরি আমাদেরকে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা
পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 28 জনকে পলাতক দেখানো হয়। 6টা মামলায় আজকে আমরা বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে কর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। দর্শক, রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের 31 জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশের ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করে। দুপুর 1:15টার দিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের দিকে মিছিল করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। 13 দিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবার খুলে দেওয়া হয়। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। গণহত্যা, গ্রেফতার, গুম, খুন ও দমনপীড়নের প্রতিবাদ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে 24-এর 30 জুলাই রাতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী 31 জুলাই দেশের সকল আদালত, রাজপথ, ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিনও ধার্য ছিল 31 জুলাই। তবে সেই শুনানি মুলতবি করা হয়। আবারও যদি 18 তারিখ বা 16 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি হয় এবং আমরা যদি কিছুই না করে বসে থাকি তাহলে আমরা আসলে আমাদের বিবেকের কাছে উত্তর দিতে পারবো না। সেই কারণেই পেশাজীবীরা তখন মাঠে নেমেছিলেন, আমাদের মামলাটি করার প্রশ্ন উঠেছিল। আইনজীবীরা সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটে ওখানে আমরা সমবেত হয়েছিলাম সবাই মিলে। সমবেত হওয়ার একটা পর্যায়ে পুলিশ ওখানে বাধা দেয়। এই ঘটনা আরও বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের মধ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন শিক্ষক সহ সাধারণ মানুষ। শাহবাগ থানার একজন এসআই একজনকে মুখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল। এভাবে মানুষের মুখের কথা কাইরা নিতে চায়, বিষয়টা এরকম আর কি। তো সেখান থেকে মূলত আইনজীবীদের একটা বিশাল অংশ অংশগ্রহণ করছেন। এই যে মার্চ ফর জাস্টিস, সেটার প্রয়োজন তো তখনই হয় যখন আসলে একটা রাষ্ট্রের মানুষ মনে করে যে তারা আর ন্যায় বিচার পাচ্ছে না। তো তার সাথে শুধুমাত্র শেখ হাসিনাকে দায় দিয়ে তো আর লাভ নেই, তার সাথে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আসলে ব্যর্থতা ছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন। প্রতিবাদ জানান আইনজীবীরা। একটা পর্যায়ে মনে হলো যে পুলিশ হয়তো ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে পারে, সেখানে স্কুলের ছেলেমেয়েরাও ছিল আসলে। সেই সময় আমরা কয়েকজন সেখানে সামনে এগিয়ে যাই, পুলিশদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। এই আন্দোলনটা একটা পরিণতিতে যেতই যাই হোক না কেন, সেটাই আমার মনে হয় হয়তো আমরা সেখানে ছোট একটা ভূমিকা রাখতে পেরেছি। আইনজীবীরা কোর্ট থেকে বেরিয়ে আসছেন, অন্যান্যরা অফিস থেকে বেরিয়ে আসছেন, সাধারণ যারা চাকরিজীবী তারা রাস্তায় নেমে গেছেন, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তারা রাস্তায় নেমে আসছিল। এই জন্য মার্চ ফর জাস্টিস একটা বিশাল ভূমিকা ছিল এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে। এই ঘটনার পর আরও বেগ পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসেন রাজপথে, যার পরিণতি ঘটে সরকার পতনের মধ্য দিয়ে। বিচার বিভাগ স্বাধীনের ক্ষেত্রেও এই বিপ্লব বড় ভূমিকা পালন করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার বিভাগের স্বাধীনতার সুফলটা এখনো পাচ্ছি না। বড় ধরনের সংস্কার হতে হলে সবার আগে আসলে মানুষের চিন্তাধারার পরিবর্তন হওয়ার প্রয়োজন। সেইখানে খুব বেশি কাজ এখন পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় মোহাম্মদ ফজলে রাব্বি সুমন হত্যা মামলার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে রাজধানীর চকবাজারের ইসলামবাগ থেকে মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আসামি মুন্না ও হত্যাকাণ্ডের শিকার মামুন মোহাম্মদপুর পাবনা হাউস এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিল। এরই সুবাদে আসামি পিচ্চি মুন্নার সাথে ভিকটিমের পরিচয় হয় এবং মাদক বিক্রয়কে কেন্দ্র করে আসামির সাথে বিরোধ দেখা দেয়। এরই জেরে ভিকটিম সুমন মুন্নাকে পুলিশে ধরিয়ে দেয়। পরে আসামি জামিনে বের হয়ে আসে। ফোন কলের মাধ্যমে মামুনকে ডেকে এনে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিলে ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম ওরফে সানি দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। ভিকটিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিকটিম সুমনও মাদক ব্যবসায় জড়িয়ে যায়। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটের তফসিল ঘোষণার পর ক্যাম্পাসে বইছে উচ্ছ্বাস, কৌতূহল আর রাজনৈতিক উত্তেজনার প্রবল হাওয়া। এরই মধ্যে ছাত্র সংগঠনগুলো ভোটের মাঠ ধরতে সাজাতে শুরু করেছে নির্বাচনী রণকৌশল। ডাকসু নির্বাচন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, জানাচ্ছেন ইলিয়াস মাদবর। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে 39,932 জনকে ভোটার করে খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র 20,904 জন আর ছাত্রী 19,028 জন। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে শিক্ষার্থীরা? আমাদের অনেক বেশি এক্সপেকটেশন আছে ডাকসুটা নিয়ে, অনেক বেশি আমরা আশাবাদী। উৎসাহ আছে, প্রথমবার ভোট দিবে, তাদের ছাত্র প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। গণতান্ত্রিক চর্চার আমাদের দরকার, আর ডাকসু আমাদের গণতান্ত্রিক পথটা আরো উন্মুক্ত করবে। আমরা এই জন্য মনে করি যে ডাকসু হওয়া উচিত। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের উপর প্রশাসনের জোর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। একটা ফেয়ার নির্বাচন প্রত্যাশা করি, যেহেতু অনেক বছর পর আটকে থাকার পর ডাকসু ইলেকশনটা ফাইনালি হচ্ছে এবং ভোট দেওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সো আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশন হোক এবং একটা ভালো কমিটি হোক যারা ডেডিকেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্য কাজ করবে। কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো মিথ্যাচার কিছু হবে না। আমরা সবাই একটা ফেয়ার নির্বাচনের আশা করতেছি এবার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের 11 মার্চ। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু। তখনকার নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল 30 বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। 24 জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসান আব্দুল্লাহ, আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে সাদিক কায়েম এবং উমামা ফাতেমার নামও ব্যাপকভাবে আলোচনায় আসে। শেখ হাসিনার পতনের পর সমন্বয়কদের অনেকেই তাদের মূল সংগঠনে ফিরে গেছেন। আবার নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন বাকিরা মিলে। এবার আন্দোলনের সতীর্থ সাদিক কায়েমকে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদের এই মন্তব্যের জবাব পেতে সাদিক কায়েমের মুখোমুখি মাই টিভি। সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, তারা যখন বলা যায় হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে, আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম
সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারো থেকে একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। নেতিবাচক এ ধরনের মন্তব্যে বিভাজন তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম। এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ। শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং এইটাকে কাজে লাগিয়ে জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা, এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা, যারা করতেছে এটা তারা খুব খারাপ কাজ করতেছে। কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই, আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিবির নেতা এবং গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। যদি প্রয়োজনে জীবন দিতে হয় সে জায়গায় আমরা জীবন দিব, কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, সে আবার চেতনার রাজনীতি করতে চায়, সে জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা আমাদের জারি রাখবো ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা শুরুতে প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ী অপহরণের মামলায় 7 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। গত মাসে 26 জুন সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত 7 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক, বাকি 5 জন মিয়ানমারের নাগরিক। বুধবার এই 7 আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিন আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ 40 বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে। যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল SM নাজমুল হাসান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর সংগৃহীত চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং মহান মুক্তিযুদ্ধ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ সকল স্বাধিকার আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই সময় হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, লেবার কাউন্সিলর আরিফ উদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি চৌকিট শাখা। গতকাল কুয়ালালামপুরে একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার চৌকিট শাখা বিএনপি সহ সভাপতি জাহাঙ্গীর সর্দার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন তালহা মাহমুদ। বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, কাজী সালাউদ্দিন, আলী হোসেন, হাবিবুর রহমান, রতন তালুকদার, বশির আলম, জসিম উদ্দিন, রমজান আলী, হাসিবুল হোসেন শান্ত, আবুল বাশার, আসাদুজ্জামান মাসুম। আলোচনা শেষে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইশফাক।